একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। বাংলাদেশে কোটা বিরোধী মেধাবী ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রীর বাসস্থান থেকে যে যা পাচ্ছে লুটে নিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশের কোটা বিরোধী ছাত্রছাত্রীরা বাংলাদেশের জনক মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দিচ্ছে। বাংলাদেশের কোটা বিরোধী মেধাবী ছাত্রছাত্রীরা সুপ্রিম কোর্টের উপরে দাঁড়িয়ে লাফালাফি করছে। আপনারা বাংলাদেশের সব খবর ইতিমধ্যেই পেয়ে গেছেন। এই মুহূর্তে যেটুকু বোঝা যাচ্ছে যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং প্রথমে যেটা বলা হয়েছিল যে হেলিকপ্টারে করে আসছেন, পরবর্তীকালে দেখা গেল হেলিকপ্টারে করে নিজের বাড়ি ছাড়ার পরে, প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়ার পরে মাঝে বিমান বাহিনীর একটি বিমানে করে তিনি আপাতত দিল্লির দিকে আসছেন। এই প্রতিবেদন যখন করতে বসেছি, অনেকক্ষণ অপেক্ষা করলাম, তখনও দেখলাম উত্তরপ্রদেশ সীমান্ত ক্রস করেছে। অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী দপ্তর থেকে সবুজ সংকেত না পেলে যে এই ধরনের কোনো জিনিস অনুমতি সম্ভব নয় আপনারা জানেন। আপাতত মনে করা হচ্ছে যে দিল্লিতেই শেখ হাসিনার আশ্রয় হতে চলেছে এবং অদ্ভুত একটা সমাপতন। আপনারা জানেন 1975 সালের 15ই আগস্ট নিজের বাসভবনে খুন হয়ে গিয়েছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমানকে। সেই আগস্ট মাসেই আবার তার মেয়ে শেখ হাসিনা এবং শেখ রেহেনাকে পালাতে হলো হেলিকপ্টারে। এই প্রতিবেদন যখন করছি তখন মনে হচ্ছে আর কিছুক্ষণ পরে তিনি দিল্লিতে পা দেবেন ভারত সরকারের আশ্রয়ে। তবে একটা সূত্র থেকে এখনো পরিষ্কার বলা হচ্ছে যে ভারত সরকার শেখ হাসিনাকে কিন্তু রাজনৈতিক আন্তর্জাতিক আশ্রয় দিচ্ছে না। ফলে দিল্লি থেকে তার ইউরোপের কোনো দেশে বা লন্ডনে উড়ে যাওয়ার একটা প্ল্যান আছে। ভারত সরকারের তরফ থেকে অফিসিয়ালি এখনো কিছু জানানো হয়নি। শেষ খবর কি, বাংলাদেশে কি হচ্ছে? বাংলাদেশের মহিলারা ফোন করেছেন আমাদের দা নিউজ বাংলার দপ্তরে। বাংলাদেশে কি হচ্ছে আর দিল্লিতে কি হচ্ছে সবটা দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শেখ হাসিনার শেষ ভরসা সেই ভারত। যেটুকু একেবারে এই প্রতিবেদন করার অবধি খবর যে ট্র্যাক করছিলাম, শেখ হাসিনা প্রথমে হেলিকপ্টারে করে নিজের বাড়ি প্রধানমন্ত্রীর বাসস্থান থেকে রওনা দিলেন। কোথাও একটা এয়ারক্রাফট ধরলেন সেনাবাহিনী, সরাসরি ভারতের অনুমতি নিয়ে ঢুকে পড়লেন কলকাতা পেরিয়ে ভারতের বর্ডারে ঢুকে কলকাতা পেরিয়ে তিনি এই মুহূর্তে দিল্লির দিকে। এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন তিনি হয়তো দিল্লিতে নেমে পড়েছেন এবং পরবর্তীকালে আমরা যেটা জানতে পারছি ভারত সরকার অফিসিয়ালি এখনো কিছু জানায়নি। মনে করা হচ্ছে, একটা সূত্র থেকে বলা হচ্ছে ভারত সরকার এবার তাকে আন্তর্জাতিক আশ্রয় দিচ্ছে না। ফলে দিল্লি থেকে তিনি তার এয়ারক্রাফট পাল্টে তিনি লন্ডন বা অন্য কোনো ইউরোপিয়ান দেশে উড়ে যান। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কি? 1975-এর 15ই আগস্ট নিজের বাসভবনে খুন হয়ে গিয়েছিলেন মুজিবুর রহমান, আর তার দুই মেয়েকে আবার সেই বাসভবন থেকেই পালাতে হলো আরো একটা আগস্টে, প্রায় 50 বছর পর। আমরা দেখলাম এখন এই মুহূর্তে যেটা চলছে বাংলাদেশে চরম অরাজকতা। প্রধানমন্ত্রীর বাসস্থান থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছে বাংলাদেশের মেধাবী ছাত্ররা, যারা দুদিন আগেও কোটা বিরোধী আন্দোলনে লড়ছিলেন। আমি আপনাদের আগেই বলেছিলাম যে এটা আদৌ কোটা বিরোধী আন্দোলন নয়। ছাত্রদের সামনে এগিয়ে দিয়ে ছাত্রদের কাঁধে বন্দুক রেখে কারা লড়ছে? জামাত, বিএনপি, চীন, পাকিস্তান, মৌলবাদ। 5টা শত্রু লড়ছে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, নির্বাচিত সরকার। জামাত, বিএনপি, মৌলবাদ, চীন এবং পাকিস্তান। চীনের ফান্ডিং আসছে এই ছাত্র আন্দোলনটাকে আরো বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, সুপ্রিম কোর্টে তারা জয়লাভ করে কোটা উঠে গেছে। কোটা বিরোধী আন্দোলন দিয়ে এই আন্দোলনের সূচনা হয়েছিল। আমি আগেই আমাদের প্রতিবেদনে বারবার বলেছিলাম যে এই ছাত্রদের কাঁধে বন্দুক রেখে ছাত্রদের মৃতদেহের উপর দিয়ে কারা লড়াই করছে আপনারা কয়েক বছর পরে বুঝতে পারবেন। কয়েক বছর যেতে হলো না, কয়েকটা দিনের পরেই মানুষ বুঝে গেল যে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কারা আন্দোলন করছে। ওই যে বললাম, বিএনপি, জামাত, মৌলবাদ, চীন, পাকিস্তান। চীনের ফান্ডিং আসছে এখান থেকে এবং সেজন্যই কোটা উঠে গেল। কোটা আন্দোলনের পর ছাত্র আন্দোলন উঠল না। আজকে মেধাবী ছাত্ররা কি কি করলো একবার দেখে নি। আওয়ামী লীগের ধানমন্ডি এবং ঢাকা জেলা কার্যালয়ে ভাঙচুর, আগুন জ্বালালো। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ভারতের সীমান্তগুলোকে এই জন্য সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বিএসএফ, আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে কি দেখলাম, প্রধানমন্ত্রীর বাসভবনে উন্মত্ত জনতার তাণ্ডব।
বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হলো, মূর্তি হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হলো বঙ্গবন্ধু মুজিবুর রহমানের। বুঝুন বাংলাদেশটা কোন দিকে এগুচ্ছে বা কোন দেশে অলরেডি এগিয়ে গেছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন করা হবে, সেনাবাহিনী কর্তা পরিষ্কার জানিয়ে দিলেন। একবার দেখে নি বাংলাদেশের সেনাকর্তা ঠিক কি জানালেন আজকে। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি, সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে, ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। বাংলাদেশের সেনাকর্তা জানাচ্ছেন একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে, অন্তর্বর্তীকালীন সরকার। মোটামুটি সেই সরকারের একটা লিস্ট ঠিক হয়ে গেছে। নাম আমরা যে নামগুলো দেখতে পাচ্ছি: ডক্টর সালেউদ্দিন আহমেদ, ফরমার গভর্নর বাংলাদেশ ব্যাংক; লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ফরমার ডিজি বিজিবি; ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, ফরমার চেয়ারম্যান ন্যাশনাল রিভার কনজারভেশন কমিশন; প্রফেসর এনামুল হক, ডক্টর মাফিজুল হক, ব্যারিস্টার সারা হুসেন, ডক্টর তাহিদ হুসেন, মিস্টার নজরুল হুদা, লেফটেন্যান্ট জেনারেল মিস্টার মনিরুল ইসলাম। এরকম একটা নামের লিস্ট ঘোষণা হয়ে গেছে, 18 জনের নামের লিস্ট। এরা এই নির্বাচিত হাসিনা সরকারকে সরিয়ে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার একটা গড়বে এবং বুঝতেই পারছেন সব ক্ষমতাতে থাকবে কারাতে, জামাত, বিএনপি এবং বাংলাদেশি সেনার হাতে। মুজিবুর রহমানের মূর্তি ভাঙাটা বড্ড কষ্ট দিচ্ছে অন্তত এই বাঙালিদের। কয়েকটা প্রশ্ন উঠে আসছে, যেমন এই বাংলার বামেরা বাংলাদেশের এই ছাত্র আন্দোলনকে সমর্থন করেছিল। এখন আমার জানতে ইচ্ছা করছে যে এই বাংলার বামেরা যেভাবে একটা নির্বাচিত সরকারকে জামাত, বিএনপি, সেনাবাহিনীর সহযোগিতায় ফেলে দিল, তাতেও বামেরা সমর্থন করছে কিনা। আমাদের বাংলার বামেরা শেখ হাসিনার সরকারের এই ভেঙে দেওয়াটাকে সমর্থন করছে কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলে গেলেন শান্তি বজায় রাখুন, কেউ উল্টোপাল্টা পোস্ট করে শান্তি ভঙ্গ করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী শ্রেয়া পান্ডে বাংলাদেশের এই পরিবর্তনকে স্বাগত জানালেন। একটা নির্বাচিত সরকার, শেখ হাসিনা সরকারকে এইভাবে ফেলে দেওয়া হলো ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। ছাত্র আন্দোলনকে ঢাল করে জামাত এবং বিএনপি এই নির্বাচিত সরকারটাকে ফেলে দিল এবং এর জন্য
মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেত্রী শ্রেয়া পান্ডে পোস্ট করলেন একটা সুন্দর সূর্যোদয় নাকি এটা পোস্ট করলেন। দেখুন শ্রেয়া পান্ডের পোস্ট ফেসবুকে, যদি পরবর্তীকালে জানতে পারলাম যে তিনি এই পোস্ট তুলে নিয়েছেন। এখন এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন দখল করেছে বিক্ষোভকারীরা। বাংলাদেশের মেধাবী ছাত্ররা এখন সেই গণভবন থেকে যে যা পারছে নিয়ে যাচ্ছে, কেউ লেপ তোষক নিয়ে যাচ্ছে, কেউ ফ্রিজে রাখা মুরগির মাংস নিয়ে যাচ্ছে। এরা নাকি বাংলাদেশের মেধাবী ছাত্র। ও আরেকটা কথা আপনাদের বলা হয়নি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, আর পড়াশোনা তোদের করতে হবে না। তাহলে আন্দোলনটা কারা করলো? ছাত্ররা আন্দোলন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আগুন লাগালো, সুপ্রিম কোর্টের মধ্যে লাফালাফি শুরু করলো, মুজিবুর রহমানের মূর্তি ভাঙলো। ওখানকার মহিলারা, বাংলাদেশে এই মুহূর্তে থাকা 1 থেকে 1.5 কোটি হিন্দুদের অবস্থা কি নতুন করে নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না। এই মুহূর্তে যেমন আমি যখন আন্দোলন শুরু হয়েছিল প্রথমেই বলে দিয়েছিলাম, এটা শুধুমাত্র কোটা বিরোধী ছাত্র আন্দোলন নয়, এই আন্দোলনের জল অনেক দূর গড়াবে। আপনারা বিশ্বাস করেননি, 1 মাসের মধ্যে প্রমাণ পাচ্ছেন যে আমি সঠিক ছিলাম। আপনাদের আরো একটা কথা বলে দিই, বাংলাদেশ থেকে আপাতত 1 থেকে 1.5 কোটি হিন্দু এই রাজ্যে আসার জন্য তৈরি। আপাতত বর্ডার সিল করে দিয়েছে বিএসএফ, কয়েকটা দিন যেতে দিন, তারপর দেখবেন বাংলাদেশের 1 থেকে 1.5 কোটি হিন্দু এই বাংলায় আসার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। একজন বাংলাদেশি হিন্দু মহিলা আমাদের অফিসে ফোন করেছিলেন আজকে, তিনি কি জানাচ্ছেন শুনুন ভালো করে। এক্ষুনি কোতোয়ালি থানায় আগুন লাগিয়ে দিয়েছে, ফেনীর দুর্গা মন্দিরে অ্যাটাক হয়েছে, শেখ হাসিনা শেখ রেহানা পালিয়ে গেছে, হ্যাঁ, গণভবন লুটপাট চলছে, গণভবনের মানুষ ঢুকে গেছে, জামাত শিবিররা ক্ষমতায় বসার জন্য এখন আর শুধু সময়ের অপেক্ষা। আমরা খুব অনিরাপদ, খুব খারাপ অবস্থায় আছি। ইন্টারন্যাশনাল ইন্ডিয়াকে জানাতে বলো কি হবে কি জানি না, আমরা আর কিচ্ছু বলতে পারছি না। বাংলাদেশের সেনার এই ঘোষণার পরই আমরা দেখলাম এই কলকাতায় কয়েক হাজার বাংলাদেশি রাস্তায় বেরিয়ে পড়লেন আনন্দ করতে। শেখ হাসিনার নির্বাচিত সরকারের পতনের পর কলকাতার রাস্তায় বাংলাদেশিদের আনন্দ শুরু হলো, তারা রীতিমতো মিছিল করলেন। চিন্তা নেই, আমরাও তো বর্ধিত বাংলাদেশ হয়ে যাচ্ছি আর কয়েকটা বছর, তারপরে এই যে বাংলাদেশের 1 কোটি হিন্দু যেমন পালিয়ে এই ভারতে ঢোকার চেষ্টা করছেন, এই বাংলায় ঢোকার চেষ্টা করছেন, তারা যাবেন আগরতলায়, কলকাতায় বা ভারতের অন্যান্য রাজ্যে। আমাদেরকেও আর 15টা বছর পর এই রাজ্য ছাড়তে হবে, তৈরি থাকুন। এই হচ্ছে আপাতত বাংলাদেশের পরিস্থিতি, ভয়ঙ্কর পরিস্থিতি। নির্বাচিত সরকার পড়ে গেছে, শেখ হাসিনা পালিয়ে যাচ্ছেন। শেখ হাসিনাকে এখন অনুসরণ করছে, মানে শেখ হাসিনার গতিবিধি দেখছে প্রায় কয়েক লক্ষ মানুষ, যেমন বাংলাদেশ তেমনি আমাদের দেশ থেকে। এই প্রতিবেদন যখন শেষ হবে, যখন শুনছেন আপনারা, তখন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন শেখ হাসিনা দিল্লিতে পা দিয়ে দিয়েছেন। কিন্তু এই প্রতিবেদন করা অবধি ভারত সরকারের তরফ থেকে এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি। যেটুকু দিল্লি সূত্রে জানা যাচ্ছে, তিনি দিল্লি থেকে ইউরোপ বা লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। কি বলবেন আপনারা? সবটাই তো দেখছেন, বুঝছেন। আপনাদের মতামত কি? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলাদেশের এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।